একটি মাইল ফলক বলে আমরা মনে করি। এই নির্বাচনটাকে ঘিরে অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক ঘটনাবহুল বিষয় আমরা লক্ষ্য করেছি, কিন্তু শেষ পর্যন্ত জনগণের যে আকাঙ্ক্ষা একটা সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনের দিকে আমরা যাচ্ছি। ইতিমধ্যে আমরা মনোনয়নপত্র দাখিল করেছি, আমাদের মনোনয়নপত্র গৃহীত হয়েছে। আগামী 21 তারিখ আমরা প্রতীক ধানের শীষ, সেটা আমরা ইনশাল্লাহ গ্রহণ করে 22 তারিখ থেকে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু করব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেই জুলাই আন্দোলন এবং এর পূর্ব থেকে আমরা সেই আজকে 15 বছর 17 বছর ধরে বাংলাদেশের জনগণ ভোটাধিকার, কথা বলার অধিকার, মানুষের মৌলিক অধিকার এগুলার অর্জনের জন্য নিরলস সংগ্রাম করে আসছেন। বিশেষ করে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে কথা বলতে গিয়ে যেভাবে মৃত্যুকে আলিঙ্গন করেছেন, যেভাবে আমাদের নেতা বিএনপির চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমান প্রায় 17 বছরের দীর্ঘদিন নির্বাসিত জীবন যাপন করেছেন। উনি যেদিন 25 ডিসেম্বর 2025 উনি ঢাকার বুকে নেমেই ওনার প্রত্যাবর্তনের দিনেই উনি একটা সমাবেশে বক্তব্য রেখেছেন যে আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে নারী, পুরুষ, শিশু সহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য একটা নিরাপদ বাংলাদেশ উনি আশা করেছেন, এবং সেই লক্ষ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং দেশের জনগণের ভোটারদের সহযোগিতা চেয়েছেন। আমাদের কাছে নতুন কোনো বক্তব্য নাই। আপনারা বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যে রাজনৈতিক কর্মীরা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল, অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আপনারাও সাথে ছিলেন। আপনাদের সেই সাহায্য, সহযোগিতা, আপনাদের সহমর্মিতা আমরা সবসময় পেয়েছি, যার কারণে আজকে ফেরেশতে বিদায় হয়েছে। নতুন একটা স্বপ্ন নিয়ে মানুষ জেগে উঠেছে যে একটা জনগণের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমেই দেশ পরিচালিত হবে। সেই প্রত্যাশায় মানুষ এখন ভোট যুদ্ধের জন্য মানুষ তৈরি হয়ে আছে। মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এই নির্বাচন নিয়ে আমরা লক্ষ্য করছি। আমি ইতিমধ্যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায় যেটা বুঝতে পেরেছি যে মানুষ নির্বাচনের জন্য আগ্রহী এবং নির্বাচনে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করবে। তারপর আরেকটা বিষয় আমি ব্যক্তিগত বলতে চাই যে যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যেতে পারি, যদি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি মেজরিটি ভোট নিয়ে যদি সরকার গঠন করে, আমরা এটাকে কোনোভাবেই ক্ষমতা হিসেবে নিতে চাই না। আমরা এটাকে জনগণের পবিত্র আমানত হিসেবে আমরা নিতে চাই। মানুষ যে স্বপ্ন নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে ভোট যুদ্ধে আমাদেরকে সমর্থন দিবেন, আমরা যাতে মানুষের সেই স্বপ্ন, সেই আকাঙ্ক্ষা পূরণে আমরা যাতে সক্ষম হই, সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং আপনাদের সাহায্য প্রত্যাশা করি। আমি আরেকটা কথা বলতে চাই, আজকে আমার দলের পক্ষ থেকে আমাকে মনোনয়ন দিয়েছে। আমার এখানে অনেক আরো যোগ্য নেতৃত্ব ছিলেন। আপনারা জানেন আমার আসন চট্টগ্রাম 8-এ আমি 2বার নির্বাচন করেছি, একটা একাদশ এবং 1 বছর পরে একটা বাই ইলেকশন উপনির্বাচন। তারপর দলের পক্ষ থেকে আমাকে এখানে নমিনেশন দিয়েছে। এখানে আরো অনেক যোগ্য প্রার্থীরা মনোনয়ন চেয়েছিলেন, ওনাদের অনেক ত্যাগ, অনেক যোগ্যতা, তারপরে দল আমাকে দিয়েছেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আমাদের সেই সমস্ত নেতৃবৃন্দ আজকে ওনারা যেই নিজেরা প্রার্থী হলে যে এরকম কষ্ট করতেন, আজকে সেইভাবে ওনারা আমার এই যে ধানের শীষের জন্য ওনারা কাজ করে যাচ্ছেন, সেই জন্য আমি আমার নেতৃবৃন্দের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আর একটা কথা বলতে চাই যে আমরা দেখেছি অতীতে যারাই ক্ষমতায় গেছে তারা জনগণের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে নিজের স্বার্থকে প্রদান করে নিজেরা নিজের পকেট ভারী করেছে। দেশ ধ্বংস হয়েছে, দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে, দরিদ্র আরো বেশি দরিদ্র হয়েছে, দেশে একটা অরাজকতা
পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সর্বক্ষেত্রে সকল প্রতিষ্ঠান যে ফ্যাসিস্ট সরকারের কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। এই সকল প্রতিষ্ঠানকে নতুনভাবে গড়ে তুলতে হবে। এবং আমি একটা কথা বলতে চাই যে যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যেতে পারি, যেটা অতীতে যারা বিনা ভোটে দিনের ভোট রাতে নিয়ে অথবা ভোট ছাড়া যারা চেয়ারে বসেছিল, ক্ষমতা দখল করেছিল, তাদের যেভাবে সম্পদ বেড়েছে একজনের, আমি নির্দ্বিধায় আজকে চট্টগ্রামের সকল সাংবাদিক বন্ধু এবং আমার এই যে নেতৃবৃন্দের সামনে একটা ওয়াদা আজকে দিয়ে যেতে চাই, যেটা লিখে রাখবেন। যদি নির্বাচিত হয়ে সংসদে যাই, আমার এবং আমার পরিবারের যেটুকু সম্পদ আছে 1 টাকাও যদি বাড়ে, সেটা আমি বাড়বে না, সেটা দায়িত্ব নিয়ে বলছি। যদি বাড়ে আপনারা আমাকে ধরতে পারবেন ইনশাআল্লাহ। তো এইরকম ভাবে প্রত্যেক জনপ্রতিনিধি যদি নিজের স্বার্থকে প্রধান না ভেবে জনগণের স্বার্থকে প্রাধান্য দেয়, দেশের স্বার্থকে প্রাধান্য দেয়, তাহলে আমরা যে স্বপ্নের একটা বাংলাদেশ চাই, যে নিরাপদ বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই, অসাম্প্রদায়িক যে বাংলাদেশ চাই, সেই বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা পাবো। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আপনাদেরকে যেভাবে দিতে পেরেছিলাম, আগামী দিন ইনশাআল্লাহ আপনাদেরকে পাশে পাবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম 8 আসনে আমাদের ক্যান্ডিডেট চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক জনাব এরশাদুল্লাহ সাহেবের গণসংযোগে গুলি বর্ষণ হয়েছে, একজন মারা গেছে। তারপর ঢাকার ওসমান হাদি সন্ত্রাসীদের গুলিতে উনি শাহাদাত বরণ করেছেন। আমরা এই সমস্ত ঘটনা যে আমরা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে নিতে পারি না। আমরা মনে করি এটা নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য কোন মহল যারা নির্বাচন করতে চায় না, যারা নির্বাচনকে বন্ধ করতে চায়, তাদের কাজ বলে আমরা মনে করি। তবে প্রশাসনের প্রতি আমাদের আবেদন হবে, আহ্বান হবে, যারা অস্ত্রধারী, যারা সন্ত্রাসী, যারা বেআইনি কর্মকাণ্ড করবে, তাদেরকে কঠোরভাবে আইনের আওতায় এনে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হবে। এটা প্রশাসনের দায়িত্ব। আমরা জনগণ হিসেবে, আমরা প্রার্থী হিসেবে আমরা যেটুকু সহযোগিতা প্রশাসনকে সেটুকু আমরা করতে চাই। আমার নাম জাহাঙ্গীর, কাজ করি চট্টগ্রাম আসনের দীর্ঘদিনের অবকাঠামো, জলবদ্ধতা, কর্মসংস্থান সমস্যা নিয়ে আপনার সুস্পষ্ট বক্তব্য দিন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বর্তমান রাজনৈতিক বাস্তবতা একটি সুস্থ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে আপনার ভূমিকা। আরেকটু বলেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র জনাব ডক্টর সাদুল হোসেন দায়িত্ব নেওয়ার পর থেকে উনি যেভাবে জলাবদ্ধতা দূরীকরণের জন্য কাজ করে যাচ্ছেন, এখানে আর্মি ব্রিগেড যারা এই খাল খনন কাজে নিয়োজিত আছেন এবং বিভিন্ন সরকারি সংস্থার যৌথ তত্ত্বাবধানে আমি মনে করি জলাবদ্ধতা প্রায় 60% কমে গেছে। এবং মেয়র মহোদয় বলেছেন যে এটা আগামী বছর যেতে যেতে 100% কমে যাবে। তো আমি যদি আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যেতে পারি, মেয়র সাহেবের সাথে যৌথভাবে সহযোগিতার মাধ্যমে ইনশাআল্লাহ চট্টগ্রামের জলাবদ্ধতা দূরীকরণে সচেষ্ট থাকবো, সর্বোচ্চ চেষ্টা করব। এবং চট্টগ্রামের উন্নয়নের কথা যেটা বলছেন, উন্নয়নটা হচ্ছে আপেক্ষিক, উন্নয়ন এটা চলমান প্রক্রিয়া। এবং এই যে মানুষের জন্য একটা বাসযোগ্য নগরী গড়ার জন্য আমি মনে করি আমাদের অনেক কিছু করণীয় আছে। সেখানে পরিবেশ আছে, সেখানে যানবাহনের যে যানজট আছে, সেখানে জলাবদ্ধতা, স্বাস্থ্য ও সেবা আছে, চিকিৎসা, তারপরে এই শিক্ষা আছে। এগুলো সব কিছু নিয়ে এই যে ইফটিজিং আছে, এই যে সন্ত্রাস, মাদক, এগুলো আমি আশা করি যে জনগণ যদি জনগণের সাথে যে জবাবদিহিতা, জনগণের কাছে যে দায়বদ্ধতা জনগণের দ্বারা নির্বাচিত সরকারে থাকবে এবং জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে, জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে এগুলো দূরীকরণে মানুষের স্বাভাবিক জীবনযাপন, স্বাচ্ছন্দ্যময় জীবনযাপনের জন্য চেষ্টা করব। আরেকটা প্রশ্ন কি বলছিলেন? শোনেন, একটা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ উৎসমুখী নির্বাচনের জন্য 4টা ফ্যাক্টর কাজ করে। একটা হচ্ছে সরকার, প্রশাসন, একটা নির্বাচন কমিশন, একটা হচ্ছে প্রার্থী, আর একটা ভোটার। আমি মনে করি যে সবার সম্মিলিত প্রয়াসে আগামী নির্বাচনটা
ইনশাআল্লাহ উৎসবমুখর আনন্দঘন পরিবেশে নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন হবে। জনগণ খুব স্বাচ্ছন্দ্যে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে তারা আবার ঘরে ফিরতে পারবে এবং জনগণের প্রদত্ত ভোটের রেজাল্ট প্রকাশিত হবে, এটাই প্রত্যাশা করছি। প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে সেনাবাহিনী এবং অন্যান্য যারা স্ট্রাইকিং ফোর্স আছে তাদের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসিউরেন্স দেওয়া হয়েছে কোনোভাবেই ভোটাররা ভোট কেন্দ্রে যাওয়া আসায় কোনো বাধা সৃষ্টি হবে না। তারা সেটা সিরিয়াসলি মনিটরিং করে এটা নিশ্চিত করবে, সেই ব্যাপারে আমাদেরকে নিশ্চয়তা প্রদান করেছে। আমরা তাদের সেই আশ্বাসে, তাদের সেই কমিটমেন্টের উপর আস্থা রাখতে চাই এবং আমি আশা করি যে অবশ্যই ইনশাআল্লাহ কোনো অপশক্তি কোনো পরিস্থিতি গোলারি করতে পারবে না, কারণ জনগণ অত্যন্ত সচেতন এবং প্রশাসনও আশা করি সঠিক পদক্ষেপ নেবে। ঘুম হারাম হয়ে যায় যে তাদের সন্তানকে কোথায় ভর্তি করবে, কোন স্কুলে নিয়ে যাবে। আমি বলতে চাই, এটা আমি আগেও বলেছি, বিভিন্ন সময় বলেছি যে শিক্ষার ক্ষেত্রে যে বর্তমান যে অবস্থা চলছে সেই অবস্থা নিরসনের জন্য অবশ্যই আমরা শিক্ষা প্রতিষ্ঠান, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা আমার আছে। ইনশাআল্লাহ সবার সহযোগিতা নিয়ে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলবো। আরেকটা বলছেন যে গুরুত্বপূর্ণ আসন অবশ্যই শুধু নয়, কেন চট্টগ্রাম না, বাংলাদেশের সকল আসনই গুরুত্বপূর্ণ। আমি এটাকে বেশি ওইভাবে নিই না। আর আপনার কথাতে আপনি বলেছেন যে এই আসনের ভোটাররা খুবই সচেতন, কাজে তারা সচেতন ভাবে ইনশাআল্লাহ ভোট কেন্দ্রে যাবে এবং তারা ভোট কেন্দ্রে গিয়ে তাদের যে মতামত, তাদের যে ভোট সেটা তারা প্রদান করবে, সেই প্রত্যাশা আমার আছে। আর মাদক আর অন্যান্য বিষয়ে এটা যত নদীতে জনগণের জনপ্রতিনিধি যারা দাবি করতো তারা জনগণের সাথে সম্পৃক্ততা তাদের ছিল না, জনগণের সাথে তাদের দায়বদ্ধতাও ছিল না। কিন্তু আগামী দিনে আমি মনে করি কোনো জনপ্রতিনিধি আর যেরকম ইচ্ছে সেরকম করার সুযোগ পাবে না, কারণ আজকে জনগণের যে পাওয়ার, জনগণের যে ক্ষমতা সেটা জনগণ ফিরে পেয়েছে, জনগণের মালিকানা জনগণ ফিরে পেয়েছে। আজকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা শেখ হাসিনা নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য বাতিল করেছিল, আজকে সেটা আবার ফিরে এসেছে। এখন আর বাংলাদেশে অতীতের যে ফ্যাসিস্ট শাসন আর ইনশাআল্লাহ আসবে না, আমরা আসতে দেব না। আর আগামী দিনে জনগণের নির্বাচিত সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবে, সেটাই আমরা আশা করি। প্রার্থীরা যদি নির্বাচনী প্রচারণা করে থাকেন, ভোট চেয়ে থাকেন, তাহলে তারা অপরাধ করেছেন। আমরা নির্বাচন আচরণবিধি মেনে আমরা 22 তারিখ থেকে আমাদের প্রচারণায় যাব। তবে হ্যাঁ, মানুষের সাথে আমাদের সম্পর্কটা একদম গভীরে শেকড়ে আমাদের সম্পর্ক আমাদের নেতাদের সাথে। কাজে নির্বাচনী প্রচারণা না গিয়েও আমরা ইনশাআল্লাহ ওনাদের চেয়ে অনেক এগিয়ে আছি, ইনশাআল্লাহ এগিয়ে থাকবো। এক সময় নির্বাচনটা ছিল একটা উৎসব, ঈদের মধ্যে একটা আনন্দ নিয়ে সবাই সপরিবারে ভোট কেন্দ্রে যেত, কোথাও কোনো বাধা ছিল না, সবাই আনন্দঘন চিত্তে ভোটে অংশগ্রহণ করত। কিন্তু বিগত দিনে জনগণের আস্থা হারিয়ে বিগত সরকার সেই ভোটের দিনকে একটা আতঙ্কের দিনে পরিণত করছে, গুলি ককটেল এগুলো ফাটিয়ে। আমরা মনে করি আজকে সেই কালো অধ্যায় থেকে বের হয়ে এসে আমরা একটি নতুন অধ্যায় সৃষ্টি করতে চাই এবং মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ত নির্বাচন অংশগ্রহণের প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। ইনশাআল্লাহ দেখবেন যে অন্যান্য ভোটের চেয়ে আরো বেশি মানুষ ভোট কেন্দ্রে যাবে। ছাত্রজনতার রক্তের বিনিময় যে সংস্কার, আপনারা জানেন যে 31 দফা সংস্কার কর্মসূচি কিন্তু বিএনপি সেটা 2023 সালে দিয়েছিল, যখন বিএনপি মানে এই তখন আওয়ামী লীগ ছিল। এই সংস্কারের সবচেয়ে বড় সমর্থক হচ্ছে আমার দল বিএনপি। কাজে আমাদের মহাসচিব গতকালকে একটা কথা বলেছেন, দেখছেন যে এখানে কারণ না বলার কোনো সুযোগ নাই। কাজেই আমরা যে ছাত্রজনতার রক্তে রঞ্জিত যে বিজয়, সেই বিজয়ের যে নির্যাস হচ্ছে এই আপনার সংস্কার প্রস্তাব, এগুলোকে আমরা অবশ্যই হ্যাঁ বলবো।